অক্টোবর 1946 বিহারে শুরু হলো কমিউনাল রায়ট। গ্রাম থেকে শহর, আগুন, চিৎকার এবং রক্তের গন্ধ। মুসলমান পুরুষদের নির্মমভাবে হত্যা করা হচ্ছে, নারীদের তুলে নেওয়া হচ্ছে, ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে। জওহরলাল নেহরু বললেন, এই উন্মাদনা এখনই বন্ধ করতে হবে, তর্ক বিতর্ক পরে করা যাবে। তিনি আরও যোগ করেন, বিহারের কিছু অঞ্চলে যা ঘটেছে এবং এখনও ঘটতেছে তা ভয়াবহ। মানুষ যে এভাবে আচরণ করতে পারে আমি তা কল্পনাও করতে পারি না। এই ঘটনার পর বিহারের মুসলিম সম্প্রদায়ের মনে শুধু একটা প্রশ্নই জেগে উঠল, নিজের মাটিতেই আমরা কি আর নিরাপদ, নাকি সত্যিই আমাদের জন্য এখানে আর কোনো জায়গা নেই? বিহারেই ছিল আব্দুস সামাদের পরিবার। ব্রিটিশ ভারতে বিহারের একজন রেলওয়ে ক্লার্ক। পরের বছর অর্থাৎ 1947 সালে একটি ট্রেনে করে মিস্টার আব্দুস সামাদ পাড়ি দিলেন ঢাকার উদ্দেশ্যে। বিহার ছেড়ে বিহারি আব্দুস সামাদ চিরদিনের জন্য পাড়ি জমাচ্ছেন নতুন দেশে। একসময় তার পরিচয় ছিল বিহার প্রদেশের নাগরিক, আজ তিনি মুহাজির। আজ বলবো আব্দুস সামাদের মতো সেই সব বিহারিদের এক্সোডাস কাহিনী, যে ইতিহাস খুব একটা আলোচিত হয় না। ব্রিটিশ আমলে বিহার কৃষি প্রধান এক প্রদেশ। আজকের ঝাড়খণ্ড তখন ছিল বিহারের অংশ। বিহার ছিল হিন্দু সংখ্যাগরিষ্ঠ। হিন্দুরা ছিল মোট জনসংখ্যার 80%, তবে 15% ছিল মুসলিম জনগোষ্ঠী। তাদের উল্লেখযোগ্য একটি অংশের ভাষা ছিল উর্দু। এই ভাষা তাদের মুঘল দরবারের প্রশাসনিক এবং সাংস্কৃতিক ঐতিহ্যের সাথে কানেক্ট করত। এই জনগোষ্ঠীর শহুরে এবং শিক্ষিত অংশটিকে বলা হতো আশরাফ। এরা কৃষিকাজের সাথে জড়িত ছিল না, বরং ছিল ব্রিটিশ প্রশাসনের স্কিল বেসড মানুষ। রেলওয়ে, ডাকঘর, কলকারখানা, সরকারি দপ্তর এসবের কর্মচারী। কেউ আবার করত ছোটোখাটো ব্যবসা। এক কথায় অফিস আদালতের মানুষেরা, কলকারখানার মানুষ। আশরাফরা নিজেদেরকে আবার বিদেশি বংশোদ্ভূত বলে দাবি করত, অর্থাৎ তারা ভারতের নিম্নবর্ণের হিন্দু কনভার্টেড মুসলিম নয়, বরং তাদের পূর্বপুরুষ নাকি এসেছে তুর্কি পারস্য থেকে। তারা নিজেদের দেখত উর্দুভাষী বর্জুয়া মধ্যবিত্ত শ্রেণী হিসেবে। অন্যদিকে আর এক শ্রেণী ছিল গরিব ওয়ার্কিং ক্লাস বিহারি মুসলিম, যাদের বলা হতো আজলাফ। 1880 থেকে 1881 সাল এই সময় থেকেই বিহারের অফিস আদালতে উর্দুর পাশাপাশি ধীরে ধীরে হিন্দি ব্যবহার শুরু হয়। হিন্দি আর উর্দু শুনতে তো একই রকম, কিন্তু লিখতে গেলে দেখবেন আকাশ পাতাল ব্যবধান। হিন্দি চালু হলে অফিস আদালতে আরও বেশি বেশি কাজ পেতে শুরু করে হিন্দি লিখতে পারে এমন সব হিন্দুরা। দ্রুতই উর্দু জানা মুসলমানদের জায়গা দখল করতে শুরু করে হিন্দুরা। এভাবেই জন্ম নিল হিন্দি বনাম উর্দু দ্বন্দ্ব, যা একসময় রূপ নিল কংগ্রেস বনাম মুসলিম লীগের রাজনীতিতে। তখন হিন্দি হয়ে গেল হিন্দু আধিপত্যবাদ আর উর্দু হয়ে গেল মুসলমানের পরিচয়। এই সাংস্কৃতিক লড়াই ধীরে ধীরে তাদের রাজনৈতিক অবস্থানকে চরম করে তোলে। 1937 সালের নির্বাচনের পর অল ইন্ডিয়া ন্যাশনাল কংগ্রেস যখন বিহারে সরকার গঠন করলো, তখন উর্দুভাষী মুসলমানরা নিজেদের আরও বঞ্চিত মনে করতে শুরু করলো। তখন তাদের অভিযোগ ছিল সরকারি চাকরিতে মুসলমানদের সংখ্যা 3%-এরও নিচে নেমে গেছে। উচ্চ প্রশাসনে মুসলিম প্রায় নেই বললেই চলে। এই বৈষম্য, ভাষানীতি আর চাকরি হারানোর ভয় তাদের ঠেলে দিতে লাগলো মুসলিম লীগের রাজনীতিতে। 1940-এর দশকে পুরো বিহারেই মুসলিম লীগ জনপ্রিয়তা পেতে শুরু করে। তারা দাবি তোলে মুসলমানদের জন্য আলাদা প্রদেশ চাই। শুরু হলো নতুন রাজনৈতিক মেরুকরণ। 16ই আগস্ট 1946 ব্রিটিশ ভারতের রাজনৈতিক কাঠামো তখন প্রায় ভেঙে পড়তেছিল। মুসলিম লীগ রাজপথে নামে, নাম দেয় ডাইরেক্ট অ্যাকশন ডে। লক্ষ্য সাধারণ ধর্মঘট পালন করা আর পৃথক মুসলিম স্বদেশের দাবি করা। কিন্তু এই দাবি দেওয়া থেকে শুরু হয় দাঙ্গা। কলকাতায় শুরু হয় এক ভয়ঙ্কর দাঙ্গা। 72 ঘন্টা ধরে এই শহরটি ডুবেছিল এক মধ্যযুগীয় অন্ধকারে। এই সহিংসতার নাম হয় গ্রেট ক্যালকাটা কিলিং বা দ্য উইক অব দ্য লং নাইটস। 4000-এর বেশি মানুষ মারা যায়, 1 লক্ষের বেশি হয় গৃহহারা। কলকাতার এই গণহত্যার খবরাখবরের ভিতরে একটি খবর নাড়িয়ে দেয় পাশের রাজ্য বিহারকে। ব্রিটিশ সামরিক রিপোর্ট WO216-662 জানায়, কলকাতার বিবেকানন্দ রোডে 50 জন হিন্দু বিহারি রিক্সা চালককে মেরে ফেলা হয়েছে। এই খবর পৌঁছে যায় বিহারের গ্রামে গঞ্জে। লোকে মুখে ছড়ালো
কলকাতায় হিন্দু বিহারিদের হত্যা করতেছে সেখানকার মুসলিমরা। তারপরই বিহারে শুরু হলো প্রতিশোধের প্রস্তুতি। গ্রেট ক্যালকাটা কিলিংয়ের পর 1946 সালের অক্টোবরে পূর্ববঙ্গ তথা বর্তমান বাংলাদেশের নোয়াখালীতে দাঙ্গা সংগঠিত হলো। নোয়াখালীর মুসলিম জনতা সেখানকার হিন্দু সংখ্যালঘুদের উপরে তাণ্ডব চালালো। গণহত্যা, লুটপাট, অগ্নিসংযোগ এবং জোরপূর্বক ধর্মান্তরে লিপ্ত হলো। নোয়াখালীর এই ঘটনার প্রতিশোধ নিতে বিহারে আগে থেকে পুষতে থাকা বিহারের গ্রামে গ্রামে হিন্দু মহাসভার কর্মীরা স্লোগান দিতে শুরু করলো, নোয়াখালীর জবাব দিতে হবে। অর্থাৎ নোয়াখালীতে চালানো হিন্দু ম্যাসাকারের জবাবে শুরু হলো বিহারের মুসলিম ম্যাসাকার। প্রথমে গয়া, তারপরে মুঙ্গের এবং পুরো পাটনা জেলায় শুরু হলো এই দাঙ্গা। রাতে মুসলমান বাড়িঘরে আগুন ধরানো হলো, পুরুষদের হত্যা করা হলো, নারীদের করা হলো ধর্ষণ। এসবের পিছনে মূল কালপ্রিট ছিল বিহারের আর্য সমাজ সংগঠন আর হিন্দু মহাসভা পার্টির নেতাকর্মীরা। ব্রিটিশ রিপোর্ট অনুযায়ী 24 অক্টোবর থেকে 11 জানুয়ারি পর্যন্ত চলে এই সহিংসতা। সরকারি হিসাবে মৃতের সংখ্যা 5,000 বলা হলেও মুসলিম লীগের রিপোর্টে মৃতের সংখ্যা 30,000 পর্যন্ত বলা হয়। এমনকি খোদ মহাত্মা গান্ধী নিজে বলেছিলেন, আমি বিশ্বাস করতে পারি না মানুষ এত নিষ্ঠুর হতে পারে। মহাত্মা গান্ধী বিহারে এসে অনশন ঘোষণা করেন। বিহারে এসে তিনি বলেন, ইফ বিহার কন্টিনিউস দিস শেম আই উইল ডাই হিয়ার। নেহেরু হুঁশিয়ারি দেন, প্রয়োজনে বিমান থেকে বোমা ফেলব। এই হুমকির পর সহিংসতা থামে, কিন্তু মুসলমান সমাজের বিশ্বাস আর ফিরে আসেনি। গান্ধীর নৈতিক আহ্বান ব্যর্থ হয়। নেহেরুর রাষ্ট্রীয় শক্তি প্রয়োগের হুমকি ভয় জাগায়, আর স্থানীয় কংগ্রেস নেতারা নিজেরাই অভিযুক্ত হন। বিহারের মুসলিম লীগ 1947 সালের এপ্রিল মাসে এক নতুন দাবি পেশ করে, বিহারকে হিন্দু এবং অহিন্দু দুটি আলাদা প্রদেশে ভাগ করা হোক। 1947 সালের আগস্ট গোটা ভারতই ভাগ হয়ে যায়। জন্ম হয় পাকিস্তানের। ইংরেজ উকিল রেডক্লিফ সাহেবের এঁকে দেয়া মানচিত্র অনুযায়ী পূর্ব পাকিস্তান তৈরি হয়, আর বিহার থেকে শুরু হয় মুসলমানদের এক্সোডাস। কয়েক লক্ষ মানুষ রেলপথে, নৌপথে পাড়ি দেয় নবগঠিত পূর্ব পাকিস্তানে, অর্থাৎ আজকের বাংলাদেশে। তাদের নতুন নাম হয় মুহাজির। ধর্মের জন্য দেশ ছাড়া মানুষ তারা। এরা ছিল প্রধানত 1946 সালের সেই বিহার দাঙ্গায় সর্বশান্ত হওয়া মানুষেরা এবং শহরে উর্দুভাষী আশরাফ শ্রেণীর মুসলমানরা, যারা পাকিস্তান আন্দোলনের সাথে জড়িত ছিল এবং ব্রিটিশ প্রশাসনে চাকরি করার অভিজ্ঞতা ছিল। এরা দেখল নতুন গঠিত দেশ পাকিস্তানে তাদের জন্য আছে চাকরির সুযোগ। আফটার অল তাদের আছে অভিজ্ঞতা, পেশাগত স্কিল, যা নতুন দেশে কাজে লাগবে। কাউকে কাউকে বলতে শুনেছি বিহারের সব মুসলিম বিহার ছেড়ে চলে গিয়েছিল। বিষয়টা মোটেও তেমন না। তখন বিহারে মুসলিম জনসংখ্যা ছিল প্রায় 47 লাখ। বর্তমানে বিহারের জনসংখ্যা 13 কোটি, যার 17% মুসলিম, অর্থাৎ 2,21 লাখ মুসলিম এই মুহূর্তে বিহারে আছে। ঐতিহাসিকদের মতে 1947 থেকে 1971 সালের মধ্যে প্রায় 7 থেকে 10 লক্ষ বিহারি মুসলিম বিহার ছেড়ে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান, বিশেষ করে করাচিতে পাড়ি জমায়। অনেক মুহাজির বাংলাদেশের ঢাকা, খুলনা, নারায়ণগঞ্জে, চট্টগ্রামে গিয়ে বসতি করে। তাদের শিক্ষা, কারিগরি দক্ষতা, রেলওয়ে এবং কলকারখানাতে কাজের অভিজ্ঞতা পূর্ব পাকিস্তানের অর্থনীতির জন্য আশীর্বাদ হয়ে দাঁড়ায়। কারণ ভারত পাকিস্তান আলাদা হয়ে গেলে পূর্ব পাকিস্তানের অনেক হিন্দু ব্যবসায়ী এবং ব্যাংকাররা চলে যায় ভারতে। ফলে পূর্ব পাকিস্তানে তৈরি হয়েছিল এক বিশাল শূন্যতা। এই শূন্যতা পূরণ করে বিহারি মুসলমানরা। আদমজি জুট মিল, রেলওয়ে, ডাক বিভাগ সবখানেই তারা কাজ পেতে শুরু করে। অন্যদিকে পশ্চিম পাকিস্তানিদের চোখে বিহারিরা ছিল বিশ্বাসযোগ্য, উর্দুভাষী এবং শৃঙ্খলাপরায়ণ। কিন্তু স্থানীয় বাঙালি মুসলমানদের চোখে তারা ছিল বহিরাগত, যারা কিনা তাদের সুযোগ সুবিধা, চাকরি বাকরি খেয়ে নিচ্ছিল, ভাগ বসাচ্ছিল। ভাইরে, সাথে টান পড়লে ধর্মের ভাই ভাই কাজ করে না। এখন যেমন রোহিঙ্গা মুসলমানদের নিয়ে অনেকের ভয় আছে, তেমনই। যাই হোক, পশ্চিম পাকিস্তানের উর্দুভাষী রুলিং ক্লাসের সাথে ভাষাগত অ্যালাইনমেন্টের কারণে বিহারিরা প্রভাবশালী হতে শুরু করে। এভাবেই আবার জন্ম নেয় এক নতুন বিভাজন, বাঙালি বনাম উর্দুভাষী। শুরু করেছিলাম আব্দুস সামাদকে দিয়ে। 1947 সালের আগস্টে আব্দুস সামাদ ট্রেন থেকে নেমেছিলেন ঢাকা রেল স্টেশনে। হাতে ছোট্ট একটা ব্যাগ, ভেতরে সরকারি চাকরির পুরনো কাগজপত্র আর উর্দু কবিতার বই। সে ভেবেছিল এবার নিশ্চয়ই নিরাপদ দেশ পাওয়া যাবে, কিন্তু সে জানতো না সামনে আবার সে হয়ে যাবে রিফিউজি। পরিস্থিতি আবার চেঞ্জ হয়ে যাবে, এমনভাবে চেঞ্জ হবে যা সে কল্পনাও করতে পারেনি।
বিহারি মুসলমানরা উর্দুভাষী পরিচয় দ্বারা সংজ্ঞায়িত ছিল। বাংলার মাটির সাথে তাদের কোনো সম্পর্কই ছিল না। অন্যদিকে বাঙালি মুসলমানরা বাংলা ভাষা এবং বাংলার মাটিতে গভীরভাবে পতিত একটি সাংস্কৃতিক পরিচয় দ্বারা সংজ্ঞায়িত ছিল। এই পরিচয় পরবর্তীতে তৈরি করে নতুন মেরুকরণ, যা আলোচনা করা যাবে অন্য আরেকটি ভিডিওতে। তো আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনার সাপোর্ট চ্যানেলটি গ্রো করতে সাহায্য করবে, আর আমিও উৎসাহ পাবো নতুন নতুন টপিকস তুলে ধরতে। ধন্যবাদ।